আমি কণ্ঠস্বরের নমুনা দিতে যেতে পারি, কিন্তু কোনো অবস্থাতেই আমার দিকে যেন ডিম ছোড়ানো হয়। এক নজিরবিহীন আবেদন আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতিদের সামনে করলেন অভিষেক ব্যানার্জির আইনজীবী। এবং কেন তিনি বুধবার নির্ধারিত সময় অনুযায়ী কণ্ঠস্বর দিতে যাননি, সেই প্রশ্নে তুলকালাম হলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি পরিষ্কারভাবে বলছেন, আইনের অপপ্রয়োগ করছেন অভিষেক ব্যানার্জি। কথায় কথায় মামলা। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট জাজমেন্টের পর সেই বিষয় নিয়ে আরো একটি মামলা করা হচ্ছে। ফলে সব মিলিয়ে অভিষেকের কাজকর্মে চরম ক্ষুব্ধ ও রুষ্ট কলকাতা হাইকোর্ট। আজকে কলকাতা হাইকোর্টে এক্স্যাক্টলি কি হলো আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, আজকে সিআইডির করা একটি মামলায় যেখানে বলা হয়েছিল যে ডিজে বাজানোকে কেন্দ্র করে অভিষেক ব্যানার্জি হাজিরা এড়াচ্ছেন, সে বিষয়ে শুনানি কলকাতা হাইকোর্টে এসে পৌঁছায়। অভিষেক ব্যানার্জি নিজে জানিয়েছিলেন যে আগামী বুধবার, অর্থাৎ আগের সপ্তাহে বলেছিলেন আগামী বুধবার তিনি কণ্ঠস্বরের নমুনা জমা দিতে যাবেন। কিন্তু বুধবার সিআইডি অফিসাররা প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরও তিনি আদালত মানে এই কণ্ঠস্বর নমুনা দিতে যাননি, উল্টে তিনি আদালতের দ্বারস্থ হন এবং আদালতের নির্দেশ মেনে এবার তিনি কমিট করলেন যে 25শে জুলাই দুপুর 2টোর সময় ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন। কিন্তু তিনি একটা শর্তেই যাবেন, তখন যেন তাকে কেউ অবস্থায় কোনো ডিম যেন না ছোড়া হয়। আদালত স্পষ্ট বলল যে আপনি বারংবার ডেট চাইছেন, আপনি এর আগেও বললেন কণ্ঠস্বরে নমুনা দিতে যাবেন কিন্তু যাচ্ছেন না। যদি এই ধরনের টেন্ডেন্সি বজায় থাকে তাহলে আপনার উপরে আমরা অ্যাকশন নেব এবং আপনার উপর যে নির্দেশিকা আছে যে আপনাকে গ্রেফতার করা যাবে না, এই নির্দেশ কিন্তু প্রত্যাহার করতে বাধ্য হব। পুলিশের গোয়েন্দা সংস্থা অর্থাৎ সিআইডি বারংবার করে আদালতের দ্বারস্থ হয়েছিল অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য, কিন্তু অভিষেক কোনো অবস্থাতেই কণ্ঠস্বরের নমুনা জমা দিতে চাননি। অভিষেক অথচ আইনজীবী মারফত আদালতে বলেন যে ওই কণ্ঠস্বর তারই, তা তিনি অস্বীকার করছে না। তাই নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার আর প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ তিনি স্বীকার করছেন তিনি এই ধরনের কথা বলেছেন, কিন্তু হঠাৎ করে কেন নমুনা সংগ্রহ করা হবে সেই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে অভিষেকের পক্ষ থেকে। কিন্তু নমুনা সংগ্রহ একটা প্রসেস, এই প্রসেসটাকে কিন্তু অ্যাভয়েড করার কোনো জায়গা নেই। গত বুধবার বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য যাওয়ার কথা ছিল অভিষেকের। আদালত তাকে হাজিরার নির্দেশ দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি যাননি। আধিকারিকরা পরিষ্কারভাবে আজকে বলেছেন যে তার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করা হয়েছে। আগামী 18ই জুলাই তাকে ফের আদালতে হাজিরা দিয়ে কণ্ঠস্বরের নমুনা জমা দিতে বলা হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্যকে একাধিক ক্ষেত্রে কিন্তু আজকে ভর্ৎসনা করেছে। বিচারপতির মন্তব্যগুলো এক্ষেত্রে আমি কোট আনকোট আপনাদেরকে তুলে ধরছি, যেন কোনো অবস্থাতে মিসকোট না হয়। আমি বোঝানোর চেষ্টা করছি যে পরিস্থিতি ঠিক কোন জায়গায় চলে গেল আজকে হাইকোর্টে। বিচারপতি পরিষ্কার প্রশ্ন করেছেন যে কখন কণ্ঠস্বরে নমুনা দেবেন, সবকিছুর তো একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষা কবচ প্রত্যাহার করব। পুলিশের নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন, না হলে মামলা খারিজ করে জরিমানা করব। পরবর্তীকালে অভিষেকের আইনজীবীকে লক্ষ্য করে বিচারপতি ভট্টাচার্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, রক্ষা কবচের নির্দেশ কি প্রত্যাহার করব? হ্যাঁ কিনা উত্তর দিন, না হলে কণ্ঠস্বরে নমুনা দিয়ে আসুন। আর এরপরেই অভিষেকের আইনজীবী কার্যত চমকে গিয়ে আদালতে বিচারপতির সামনে 2 মিনিটের জন্য সময় চান। তিনি সওয়াল করে বলেন যে তার মক্কেল স্বীকার করেছে যে ওই কণ্ঠস্বর অর্থাৎ ডিজে বাজানোর কথা অভিষেকই বলেছেন। গত 23শে জুন কণ্ঠস্বর সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল। আমার আমার মক্কেল মন্তব্যের যে দায়বদ্ধতা তা স্বীকার করেছেন। আমি একবারও দাবি করিনি যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশে রক্ষা কবচ রয়েছে। এই নির্দেশ নিয়ে আমার দুটি বক্তব্য রয়েছে। এক, নির্দেশ দেওয়ার সময় আমার মক্কেলের কথা শোনা হয়নি। 2, ওই নির্দেশ জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। অর্থাৎ যে নির্দেশ দেওয়া হয়েছিল কণ্ঠস্বর জমা দেওয়ার, সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করা হয়েছে অভিষেকের পক্ষ থেকে। তা আজকে আইনজীবীর পক্ষ থেকে আদালতে বলা হয়। এবার বিচারপতি কিন্তু রুষ্ট হন। তিনি পরিষ্কার বলেন যে ভারতীয় সংবিধানের 226 ধারা অনুযায়ী অভিষেককে রক্ষা কবচ দেওয়া হয়েছিল। তদন্তে সহযোগিতা করাই ছিল একমাত্র শর্ত। সেই কারণেই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছিল সাংসদকে। একই বিষয়ে বারবার মামলা করার জন্য এক্ষেত্রে ভর্ৎসিত হতে হলো অভিষেকের আইনজীবীকে।
বিচারপতি স্পষ্ট বলছেন যে একই বিষয়ে এই আদালত একটি নির্দেশ জারি করেছে, আপনারা তাই রক্ষা কবচ পেয়েছেন। অন্যদিকে একই বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশকে চ্যালেঞ্জ করে নতুন মামলা করলেন। এটা কি ধরনের আচরণ? বিচার পদ্ধতির অপব্যবহার করা হচ্ছে। আমার নির্দেশে স্পষ্ট বলা ছিল তদন্তে সহযোগিতা করতে হবে, ফলে তদন্তকারী সংস্থা যদি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সেটাও এই নির্দেশের মধ্যে পড়ে। অর্থাৎ আপনি তদন্তে সহযোগিতা করবেন বলছেন, অথচ কণ্ঠস্বরের নমুনা জমা দিতে যাবেন না, এই দ্বিচারিতা কলকাতা হাইকোর্ট মেনে নেবে না। আমরা যে নির্দেশ দিয়েছি সেটাকে পালন করুন। সেই নির্দেশের ফাঁকফোকর খুঁজে ফের আরো একটা মামলা করছেন, এটা সম্পূর্ণভাবে আইনের অপপ্রয়োগ, অপব্যবহার। যদি এই রকম চলতে থাকে তাহলে আপনাকে যে ইমিউনিটি দেওয়া হয়েছিল যে আপনাকে গ্রেফতার করা যাবে না, তাহলে সেই নির্দেশকে প্রত্যাহার করব এবং মামলা খারিজ করব। অভিষেকের আইনজীবী 180 ডিগ্রি পাল্টি খেয়ে যান। তিনি বলেন আদালতের নির্দেশ বুঝতে তার ভুল হয়েছে, আইনের ব্যাখ্যা তিনি বুঝতে পারেননি, মামলা প্রত্যাহারের অনুমতি চেয়েছেন তিনি। তবে এই কণ্ঠস্বরের নমুনা যাতে অন্য মামলায় ব্যবহার করা হয়, এই মামলাতেই যেন সীমাবদ্ধ থাকে, সে বিষয়ে আদালতকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ অভিষেকের আইনজীবী মনে করছেন এই কণ্ঠস্বরের নমুনা অন্য কোনো মামলাতেও ব্যবহার করা হতে পারে এবং পুরো বিষয়টি অত্যন্ত ফিসি, তা অভিষেকের আইনজীবীর এই বক্তব্যতেই পরিষ্কার। যদি অভিষেকের কণ্ঠস্বরের এই নমুনা অন্য মামলাতে ব্যবহার করা হয় তাহলে সমস্যা কোথায়, সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে প্রশ্ন উঠবে। পাশাপাশি অভিষেকের আইনজীবী একটা ছোট্ট অনুরোধ করেছেন বিচারপতি ভট্টাচার্যকে। তিনি বলেছেন আমার মক্কেল তদন্তে সহযোগিতা করবে, কণ্ঠস্বরে নমুনা দিতেও যাবে, কিন্তু কোনো অবস্থাতেই তাহাকে উদ্দেশ্য করে যেন ডিম ছোড়া না হয়। বিচারপতি তা মেনে নিয়েছেন। বিচারপতি বলেছেন ডিম ছোড়ার ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে রাজ্যকে, এবং এই অবস্থায় জনতাকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ এই মামলা মোকদ্দমা শুরু হলো কণ্ঠস্বরে নমুনা জমা দেওয়াকে কেন্দ্র করে, এসে পৌঁছালো ডিমে। বিচারপতি বলছেন ডিম ছোড়া বন্ধ করতে হবে, জনতাকে কন্ট্রোল করতে হবে রাজ্য সরকারের। কিন্তু এক্ষেত্রে দুটো প্রশ্ন উঠলো, অভিষেক কেন কণ্ঠস্বর জমা দিতে গেলেন না? কেন সিআইডি অফিসারদের 2 ঘন্টা তিনি অপেক্ষা করালেন? কেনই বা বারবার আইনের ফাঁকফোকর খুঁজে তিনি কোর্টের দ্বারস্থ হচ্ছেন? মানে বিচারপতি পরিষ্কার বলছেন যে মামলায় একবার নির্দেশ হয়ে গেছে সেই মামলার একটা ফাঁকফোকর খুঁজে ফের আপনি আবেদন করছেন, এটা তো সরাসরি আইনের অপপ্রয়োগ, অপব্যবহার। সব মিলিয়ে অভিষেক কিন্তু বড় সমস্যায় পড়লেন আজকে কলকাতা হাইকোর্টে। এর থেকে অনেক ভালো ছিল তিনি কণ্ঠস্বরে নমুনা জমা দিতেন, তাহলে অন্তত এই এম্বারাসমেন্টটা কলকাতা হাইকোর্টে তার আইনজীবী বা তাকে হতে হতো না। কোন দিকে যাচ্ছে পুরো বিষয়টি আজকে, সেটাও কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এবং ডিম ছোড়ার ভয়ে কেউ আদালতে হাজিরা দিতে যাচ্ছেন না, কণ্ঠস্বরে নমুনা দিতে যাচ্ছেন না, এই নজিরবিহীন আবেদন কলকাতা হাইকোর্টে হতে পারে সেটাও তো ভাবা যায়নি। দিনের পর দিন কলকাতা হাইকোর্টে একাধিক ঘটনা আমরা দেখেছি যেখানে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসকে বয়কট করা হয়েছিল, রাজাশেখর মান্থার বিপক্ষে পোস্টার দেওয়া হয়েছিল। এই হাইকোর্টে তৃণমূলের আইনজীবী কল্যাণ ব্যানার্জিকে কেন্দ্র করে স্লোগানিং হয়েছে। সেই হাইকোর্টেই ডিম ছোড়া বন্ধ করতে হবে সেই আবেদন করলেন অভিষেক ব্যানার্জি, তাহলেই তিনি কণ্ঠস্বরে নমুনা দিতে যাবেন। সত্যি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, শেষে 1-1.5 মাসে বাংলার রাজনীতিতে যে রঙ্গ তামাশাগুলো দেখছি, আমার দৃঢ় বিশ্বাস গোটা ভারতের বুকে বাংলার যেটুকু মান সম্মান অবশিষ্ট ছিল সেটুকু আজ ভুলণ্ঠিত হলো। শেষ 15 বছরে যেভাবে হয়েছে ঠিক একইভাবে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।